জাতীয় নির্বাচনে ২১২টি আসন পেয়ে বিএনপি কি একচ্ছত্র ক্ষমতার মালিক হয়ে গেল? আর জামায়াত মাত্র ৭৭টি আসন নিয়ে কি আসলেই কোণঠাসা? যদি তাই ভেবে থাকেন তবে আপনি মস্ত বড় ভুল করছেন। এখনই খাতা কলম নিয়ে বসে পড়ুন, কারণ পর্দার আড়ালে আসল খেলা শুরু হচ্ছে এখন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম রাজনীতির মানচিত্র বদলে দিচ্ছে এক অদৃশ্য সমীকরণ। যে আপার হাউস বা উচ্চ কক্ষ নিয়ে এতদিন কেউ মাথা ঘামায়নি, সেই উচ্চ কক্ষেই হতে যাচ্ছে জামায়াতের ঐতিহাসিক বাজিমাত, যার ফলে কাঁপছে বিএনপির সিংহাসন এবং দিল্লির দাদাদের কপালে ফুটে উঠেছে চিন্তার ভাঁজ। মাত্র 2.7% ভোটের ব্যবধান কিভাবে পুরো দেশের ভাগ্য পাল্টে দিচ্ছে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা উন্মোচন করব সেই গোপন গাণিতিক ফর্মুলা যা বাংলাদেশের সার্বভৌমত্বের নতুন দুর্গ হয়ে দাঁড়িয়েছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিএনপি জোট 212টি আসন নিয়ে বিশাল জয় পেয়েছে, কিন্তু আমরা যদি ব্রিটিশ আমলের সেই পুরনো নির্বাচনের পদ্ধতির বাইরে গিয়ে একটু গভীরভাবে তাকাই, তবে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। নিম্নকক্ষে বিএনপি ও জামায়াতের আসল ব্যবধান বিশাল মনে হলেও প্রাপ্ত ভোটের শতাংশের দিকে তাকান। বিএনপি জোট পেয়েছে 46.6% ভোট আর জামায়াত পেয়েছে 43.9% ভোট, অর্থাৎ দুই পক্ষের মধ্যে ভোটের ব্যবধান মাত্র 2.7%। অথচ দেখুন, এই সামান্য পার্থক্যের কারণে জামায়াতের অন্তত 100টি আসন কেড়ে নেওয়া হয়েছে বর্তমান নির্বাচনী ব্যবস্থায়। একে কি আপনি ইনসাফ বা ন্যায় বিচার বলবেন? যেখানে দেশের প্রায় 44% মানুষ একটি নির্দিষ্ট আদর্শকে ভোট দিল, সেখানে সংসদে তাদের প্রতিনিধি সংখ্যা এত কম হওয়া কি জনগণের কণ্ঠস্বরকে চেপে ধরার পদ্ধতি নয়? কিন্তু বিধাতা বা আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। গণভোটের মাধ্যমে বাংলাদেশে এখন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠিত হতে যাচ্ছে, আর এই উচ্চকক্ষ বা আপার হাউসই হতে যাচ্ছে জামায়াতের আসল শক্তির উৎস। এবার শুনুন সেই ধামাকা খবর। বাংলাদেশের প্রস্তাবিত উচ্চকক্ষ গঠিত হবে সমানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে। এর মানে হলো কোনো ভোটই ড্রেনে যাবে না। একটি দল সারা দেশে যত শতাংশ ভোট পাবে, সংসদে ঠিক তত শতাংশ আসন পাবে। এখন অঙ্কটা মেলান। উচ্চকক্ষে যদি 100টি আসন থাকে, তবে জামায়াত জোট তাদের 43.9% ভোটের অনুপাতে পাচ্ছে প্রায় 44টি আসন। অন্যদিকে বিএনপি জোট পাচ্ছে 47টি আসন। দেখেছেন ম্যাজিকটা? নিম্নকক্ষে যেখানে দুই দলের আসনের ব্যবধান ছিল 135টি, উচ্চকক্ষে এসে সেই ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র 3-এ। একেই বলা হয় মোরাল ভিক্টরি বা নৈতিক জয়। বিএনপি জোট এখন আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে জামায়াত কোনো ছোট দল নয়, বরং জনসমর্থনের বিচারে তারা বিএনপির সমান্তরাল এক মহীরুহ। পশ্চিমা শক্তি আর ভারত যারা চেয়েছিল জামায়াতকে মাইনাস করতে, জনগণের রায় তাদের সেই পরিকল্পনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এখন প্রশ্ন হলো, বিএনপি কি চাইলেই কোনো বিতর্কিত আইন পাশ করতে পারবে, কিংবা দিল্লির প্রেসক্রিপশনে কোনো দেশবিরোধী চুক্তি সই করতে পারবে? উত্তর হচ্ছে অসম্ভব। কেন? কারণ নিম্নকক্ষে তারা সংখ্যাগুরু হলেও উচ্চকক্ষে তাদের একক রাজত্ব নেই। উচ্চকক্ষে কোনো বিল পাস করতে হলে অন্তত 51টি ভোটের প্রয়োজন, কিন্তু বিএনপির আছে মাত্র 47টি, অর্থাৎ তারা এককভাবে কিছুই করতে পারবে না। অন্যদিকে জামায়াতের 44টি আসনের সাথে যদি ছোট দলগুলোর 9 জন সদস্য হাত মেলায়, তবে সংখ্যাটা দাঁড়ায় 53। ফলে বিএনপি তখন আক্ষরিক অর্থেই কোণঠাসা হয়ে পড়বে। এর মানে দাঁড়ালো, বাংলাদেশে গত 53 বছর ধরে চলা ইয়েস মিনিস্টার সংস্কৃতির অবসান ঘটছে। কোনো আইন পাশ করতে হলে বিএনপিকে বাধ্য হয়ে জামায়াতের সাথে আলোচনার টেবিলে বসতে হবে। জামায়াত যদি মনে করে কোনো আইন ইসলাম বিরোধী বা জনস্বার্থ বিরোধী, তবে তারা তা সরাসরি আটকে দেওয়ার ক্ষমতা রাখে। দেশ এখন আর গায়ের জোরে চলবে না, দেশ চলবে ইনসাফ আর যুক্তিতে। পর্দার আড়ালে কি ঘটছে জানেন? পশ্চিমা বিশ্ব আর দিল্লির গোয়েন্দারা এখন দুশ্চিন্তায় ঘুমাতে পারছে না, কারণ তারা জানতো বিএনপিকে সামলানো বা ম্যানেজ করা সহজ, কিন্তু এই বিশাল জনসমর্থন পুষ্ট এবং আদর্শিক জামায়াতকে তারা কি দিয়ে আটকাবে? দিল্লির সাউথ ব্লকে এখন জরুরি বৈঠক চলছে, কারণ তারা হিসেব করেছিল আওয়ামী লীগ না থাকলে বিএনপিকে দিয়ে তাদের স্বার্থ হাসিল হবে। ট্রানজিট করিডোর কিংবা বিতর্কিত সব চুক্তি সবই তারা বিএনপির মাধ্যমে বৈধ করে নিতে চেয়েছিল, কিন্তু উচ্চকক্ষের এই সমীকরণ দিল্লির সব মাস্টার প্ল্যান ব্যর্থ করে দিয়েছে। জামায়াত জোট পরিষ্কার জানিয়ে দিয়েছে, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও অন্য কোনো দেশের স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না। উচ্চকক্ষ এখন কেবল একটি সংসদীয় কক্ষ নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্বের এক অভেদ্য দুর্গ। দিল্লির দাদারা এখন দেখুক, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন ঢাকা থেকে পরিচালিত হবে, দিল্লি থেকে নয়। ইউরোপ বা আমেরিকার দেশগুলো যারা গণতন্ত্রের ছবক দেয়, তারা এখন দেখুক প্রকৃত গণতন্ত্র কাকে বলে।
উচ্চকক্ষে জামায়াত জোটের এই শক্তিশালী অবস্থান নিশ্চিত করবে যে কোনো বিল যেন ইসলামের মৌলিক চেতনার সাথে সাংঘর্ষিক না হয়। সেটি হিজাব বিতর্ক হোক, সিলেবাস থেকে দ্বীনি শিক্ষা বাদ দেওয়ার ষড়যন্ত্র হোক, কিংবা পারিবারিক আইন পরিবর্তনের চেষ্টা, সবকিছুর সামনে এখন উচ্চকক্ষে এই 44 জন সদস্য পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে। বাংলাদেশ এখন আর ইসরায়েলি আগ্রাসন বা মুসলিম বিশ্বের সংকটে নীরব দর্শক হয়ে থাকবে না। উচ্চকক্ষ হবে সেই প্ল্যাটফর্ম যেখান থেকে উম্মাহর পক্ষে বজ্রকণ্ঠে আওয়াজ তোলা হবে। রাজনীতির সবচেয়ে রোমাঞ্চকর দিক হলো সেই 9 জন স্বতন্ত্র এবং ছোট দলের সদস্য। এদের হাতেই এখন বাংলাদেশের আসল ভাগ্য। এরা কি জামায়াতের সাথে হাত মিলিয়ে দেশের স্বার্থ রক্ষা করবে, নাকি বিএনপির একতরফা শাসনের সুযোগ করে দেবে? ইতিহাস সাক্ষী, অতীতে অনেক ছোট দল ক্ষমতার মোহে বিক্রি হয়ে গেছে, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। জুলাই বিপ্লবের রক্ত এখনো শুকায়নি। যারা ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করবে তাদের পরিণতি হবে ভয়াবহ। আমরা বিশ্বাস করি এই 9 জন সদস্য মীর জাফর হবেন না, বরং দেশপ্রেমিক হিসেবে নিজেদের প্রমাণ করবেন। পরিশেষে একটি চূড়ান্ত সত্য আপনাদের জানিয়ে রাখি। শোনা যাচ্ছে আন্তর্জাতিক কিছু শক্তি এই উচ্চকক্ষ বা আপার হাউস বাতিল করার ষড়যন্ত্র করছে, কারণ তারা জানে উচ্চকক্ষ মানেই জামায়াতের নিয়ন্ত্রণ এবং বিএনপির লাগামহীন ক্ষমতার অবসান। কিন্তু তারা ভুলে গেছে এই উচ্চকক্ষ কারো দানে হয়নি, এটি এসেছে গণভোটের মাধ্যমে। যারা সংবিধান নিয়ে খেলা করতে চায় তারা যেন আগুন নিয়ে না খেলে। সংখ্যা দিয়ে হয়তো সাময়িকভাবে কাউকে নিচে রাখা যায়, কিন্তু সত্যকে চেপে রাখা যায় না। 44% মানুষের স্বপ্ন এখন উচ্চ কক্ষের প্রতিনিধিদের হাতে। আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় উচ্চকক্ষে জামায়াতের এই শক্ত অবস্থান কি দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে? বিএনপি কি জামায়াতকে সাথে নিয়ে দেশ চালাতে পারবে, নাকি আপনি অন্য কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সত্য প্রচারে আমাদের পাশে থাকুন।